স্বাধীন বাংলাদেশ হওয়ার পর থেকে সবসময়ই শোনা যাচ্ছে যে এদেশে ইসলামপন্থী যে দলগুলো আছে তারা মিলে যদি একটা জোট করতো, গ্রামেগঞ্জে কথাটা খুব বেশি শোনা যায়, তাহলে নাকি তারা ক্ষমতায় চলে আসতো। বিভিন্ন প্রেক্ষাপটে সম্ভবত শোনা যায় 1978-এর দিকে একবার একটা জোট হয়েছিল, কিন্তু সেই জোট ব্যর্থ হয়েছে। এরপরে আমরা আসলে অনেক ইসলামিক দল তৈরিও তো দেখেছি, যাদের অনেকের নির্বাচন কমিশন থেকে নিবন্ধনও আছে, কিন্তু তারা ঠিক একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একই জোটবদ্ধ হয়ে নির্বাচন করা এটা আমরা দেখিনি। বরঞ্চ কাদা ছোড়াছড়ি, অমুকের ইসলামে এই সমস্যা, অমুক ব্যক্তিকে নিয়ে সমস্যা, এটা আমরা বরাবরই শুনে এসেছি। 5ই আগস্টের পরের প্রেক্ষাপটটা যদি শুনি, এই ঘটনার মানে মাসখানেকের মধ্যেই যেটা শোনা যাচ্ছিল যে ইসলামিক দলগুলো একটা জোট করতেছে। সেখানে অনেক দলের নামই শোনা গেছিল, কিন্তু উল্লেখযোগ্য করার মতো ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী, চরমোনাইয়ের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং মামুনুল হকের খেলাফত মজলিস। হ্যাঁ, এই তিনটা নাম বাংলাদেশে মোটামুটি সবার কাছেই অতি পরিচিত নাম। এবং অনেকে ভাবছিল যে তারা ক্ষমতায় যেতে পারবেন বা না পারবেন, কিন্তু এই যে একটা জোট হলে সেটা যে একটা ভালো ধাক্কা দিতে পারবে যে কোনো দলকে, এটা বলাই যায় এবং এটা এখনো বলা যায়। কারণ যেহেতু মাঠে এই মুহূর্তে আওয়ামী লীগ একেবারেই অনুপস্থিত এবং তারা কবে ফিরতে পারবেন সে ব্যাপারেও কোনো নিশ্চয়তা নেই। অতএব ধরাই যায় যে বিএনপি পরে জামাতি দ্বিতীয় অবস্থানের একটি দল, এবং তাদের যদি একটা জোট হয় তাহলে সেটা অবশ্যই বড় ধরনের কিছু হতে পারে। এর মাঝখানে আবার একটা ঘটনা ঘটেছে, মাস দেড়েক আগে যখন চরমোনাইয়ের বার্ষিক মাহফিল হয়, সেখানে আমরা আবার দেখেছিলাম গণ অধিকার পরিষদের যিনি সভাপতি নুরুল হক নূর, তিনিও চরমোনাই মাহফিলে গিয়েছেন এবং সেখানেও অনেকটা কানাঘষা চলছে যে যেহেতু নূরের বাড়ি পটুয়াখালী এবং চরমোনাইয়ের ওনার দখলটা হচ্ছে মূলত বরিশাল কেন্দ্রিক, বিভাগ কেন্দ্রিক বা বরিশাল জেলা কেন্দ্রিক, সেহেতু এই দুইটা দল মিলেও হয়তো একটা জোটের দিকে যেতে পারে। এখন কেন হঠাৎ করে আজকে এই আলাপটা করতেছি, সেটা হচ্ছে যে গত দুদিন আগে বরিশালে একটি দলীয় সম্মেলনে গিয়েছিলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সেই প্রোগ্রাম শেষ করে তিনি ছুটে গিয়েছিলেন চরমোনাইয়ের যে মাদ্রাসা সেখানে। সেখানকার যিনি পীর চরমোনাইয়ের, তার সাথে তিনি বসে কিছুক্ষণ সময় কাটিয়েছেন এবং কিছু সৌজন্য কথাবার্তা বলেছেন। পরবর্তীতে সাংবাদিকদের সাথে কথাবার্তার সময় ডক্টর শফিকুর রহমানের কথা ছিল অত্যন্ত ডিপ্লোম্যাটিক। তিনি খুব গুছিয়ে বলেছিলেন যে আমরা চাই বাংলাদেশের সবখানে একটা মাত্র বাক্স থাকবে, অর্থাৎ তিনি ভোটের যে মাঠের যে ব্যালটের কথা বলেছিলেন। তাহলে কি হলো যে যতগুলো ইসলামী দল হবে তাদের আলাদা আলাদা নিবন্ধন থাকার পরেও আলাদা প্রতীক না নিয়ে তারা চাচ্ছে যে একই প্রতীকে নির্বাচন করতে। এখন এর তাৎপর্যটা কি আসতে পারে? ধরুন এর সাথে যদি খেলাফত মজলিস চলে আসে, তাহলে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, খেলাফত মজলিস যেটা আছে সেটা আসলে মূলত হেফাজতে ইসলাম যে একটা সংগঠন আছে যারা অরাজনৈতিক, তাদেরই প্রতিনিধিত্ব করে বা তাদেরই একটা উইংস হিসাবে আমরা অনেকেই মনে করি। হ্যাঁ, হেফাজতের মধ্যে অন্যান্য কওমি ধারার অনেক আলেম, আলিয়া ধারার অনেক আলেম বা জামায়াত ইসলাম বা চরমোনাইয়ের লোকজনও আছে, কিন্তু আপনি যদি সংখ্যাটা একবার চিন্তা করেন তাহলে আমি আপনাকে বলবো যে এটা কিন্তু একটা লার্জ নাম্বার হয়ে যাবে। জামায়াত ইসলামের এই মুহূর্তে দেশের সমর্থন আমরা বিভিন্ন জরিপে দেখতে পাচ্ছি 14 থেকে 15%। একটা বিষয় লক্ষণীয় ছিল, যখন আওয়ামী ফ্যাসিস্টের আমলে নির্বাচনগুলো হচ্ছিল তখন জাতীয় পার্টির বাইরে একটা দল নিয়মিত নির্বাচনে অংশগ্রহণ করত, সেই দলটা ছিল চরমোনাই পীরের যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। আমরা অন্তত যতটুকু দেখেছি তখন যে রংপুরের যে এলাকাটা, বরিশাল, সিলেট এবং খুলনা, এই 4-5টা জোনে তাদের অবস্থান ছিল দ্বিতীয়। এমন কিছু কিছু জায়গায় তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এমনকি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তখন অনেক কানাঘুষা ছিল যে চরমোনাই হুজুর টাকা খেয়ে আওয়ামী লীগকে নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য তারা হচ্ছে নির্বাচন যাচ্ছে। আমি ধরে নিলাম, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে চরমোনাইয়ের মাহফিলে যত লোক যায় তত তাদের সমর্থক না, এটা আমিও স্বীকার করি। বাট বরিশাল বিভাগে তাদের একটা বিশাল মানে আধিপত্য আছে। এখন বরিশাল বিভাগে সংসদীয় আসন হচ্ছে 26টি আসলে আমার নিজের বাড়ি বরিশাল বিভাগ হওয়ার কারণে বলতেছি, আমি অন্তত 10টা সিটে আছে যেখানে আপনাকে পাশ করতে হলে চরমোনাই মনোনীত প্রার্থীকে ফেল করেই আপনাকে পাশ করতে হয়। যেমন বরিশাল সদরের কথাই যদি আমরা ধরি, চরমোনাইয়ের যে অংশটা আছে, বরগুনা 2 আসন, বরগুনা 3 আসন। বরিশাল বিভাগে চরমোনাইয়ের যখন এই ঘাঁটিটা আছে তখন আপনাকে মাথায় রাখতে হবে যে আমি আগে দেখেছি যে অনেক আওয়ামী লীগ কর্মী বা আওয়ামী লীগের সমর্থকরাও চরমোনাইয়ের মাহফিলে যায়, তারা চরমোনাই মাহফিলে গিয়ে হুজুরকে সম্মান করেন। এখন সেই ভোট ব্যাংকটা যদি চরমোনাইয়ের পক্ষে কাজ করে, পাশাপাশি গণ অধিকারের যে নুরুল হক নূর, যার সাথে অনেকে ধরতেছে যে বিএনপির সাথে একটা বোঝাপড়া হয়ে গেছে, তিনিও যদি এই জোটে চলে আসেন তাহলে বলা যায় যে বরিশাল জোনে যে 6টা জেলা আছে তার মধ্যে বরিশাল এবং পটুয়াখালী হচ্ছে সবচেয়ে ভাইটাল।
এই দুইটা জেলাতে যদি একটা ভালো অবস্থান ধরে ফেলে, আশ্চর্য হওয়ার কিছুই থাকবে না। এখন আসি মূল কথায়। মূল শক্তিটা হচ্ছে জামায়াতে ইসলামের, যাদের সারা দেশেই একটা সমর্থন, গ্রহণযোগ্য একটা সমর্থন আছে। এখন একটু আগে যখন বললাম যে চরমোনাইয়ের যে অংশটা আপনার রংপুর বিভাগে, খুলনা বিভাগে বা সিলেট বিভাগে যে আধিপত্যটা দেখায়, ইভেন আমি কুমিল্লা নোয়াখালীর দিকেও কিছু তাদের ভোট ব্যাংক দেখেছি। এটা যদি এক হয় তাহলে স্বাভাবিকভাবে যে হিসাব নিকাশ সেটা কিন্তু অনেকটা বদলে যেতে পারে। এর সাথে আছে মামুনুল হকের খেলাফতে মজলিস, সেখান থেকে যদি হেফাজত ইসলাম যোগ হয়, আপনারা জানেন যে এই দেশের সাধারণ মানুষ এখনো কিন্তু ধর্মীয় অনুভূতিতে যথেষ্ট দুর্বল। দেশের আলেম ওলামারা যদি সত্যিকার ভাবে একই প্ল্যাটফর্মে দাঁড়ায়, হেফাজতের যে ভূমিকা আমরা 2013 সাল থেকে দেখেছি এই বাংলাদেশে, সবকিছু মিলিয়ে ইসলামী ঘরানার দলগুলো যদি সত্যি একটা প্ল্যাটফর্মে দাঁড়াতে পারে, আমার কাছে মনে হয় যে আওয়ামীর যে শূন্যতা, আওয়ামী লীগের না থাকায় বিএনপি যে মাঠে একক রাজত্ব করার চিন্তা ভাবনা, সেটাকে একটা বড় ধরনের ধাক্কা দেওয়া সম্ভব। এবং আপনি যদি নেতৃত্বের কথা চিন্তা করেন তাহলে আপনাকে বলতে হবে যে ডক্টর শফিকুর রহমান এবং তার সাথে অন্তত আরো 5-10 জন লিডার আছেন যাদেরকে বাংলাদেশের মোটামুটি গ্রহণযোগ্য ব্যক্তি। এর পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে যে চরমোনাই পীরেরও অন্তত বরিশাল বিভাগ কেন্দ্রিক ভালো প্রভাব আছে। মামুনুল হক হেফাজত ইসলামকে ব্যবহার করে তিনিও একটা ভালো ভোট টানার সম্ভাবনা আছে। তাহলে এই জোটটাকে ছোট করে দেখার কিন্তু আর কোনো অবকাশ থাকবে না। আর একটা কথা যেটা বললাম একটু আগে, যে দেশের মানুষ এখনো ধর্মীয় ব্যাপারে যথেষ্ট পরিমাণে নমনীয়। সো এখানে একটা ভালো কিছু ঘটলেও ঘটতে পারে। নির্বাচন আসতে এখনো সময় বাকি, হিসাব নিকাশ অনেক কিছুই হবে। একটা সাক্ষাৎ মানেই জোট হয়ে যাওয়া বা একই ঐক্যফ্রন্টে দাঁড়িয়ে যাওয়া, এটা আমি বলতেছি না। একই প্ল্যাটফর্মে দাঁড়ানো এত সহজ ইস্যু না, বাট যে আলাপটা চলতেছে সেই আলাপের পালে অনেকটাই হাওয়া লেগে গেল এই যে চরমোনাইতে জামায়াতের আমিরের যাওয়ায়। কারণ স্বাধীনতার পরে কখনোই তারা এক হতে পারেনি। এমনকি দেলোয়ার হোসেন সাঈদীর মতো এত বড় একজন জনপ্রিয় ইসলামিক স্কলার থাকার পরেও চরমোনাইপন্থীরা কখনোই জামায়াতকে সাপোর্ট দিতে পারেনি। যদিও সাঈদী সাহেব মারা যাওয়ার পরে চরমোনাই একটা বিবৃতি দিয়েছে, বা তারা এখন বলে যে হ্যাঁ উনি অনেক বড় মাপের আলেম ছিলেন। তো দেখা যাক সামনের দিনের রাজনীতি কি ঘটে। তবে নির্বাচনের দিকে যত আমরা এগোবো ততই কিন্তু নির্বাচনী যে হিসাব নিকেশ বা নির্বাচনী যে খেলা, সেটা জমজমাট থেকে আরো বেশি জমজমাট হয়ে উঠবে, এটাই প্রত্যাশা করছি।